আজকের ভিডিওটিতে আমরা পৃথিবীর জলবায়ু পরিবর্তন সম্পর্কে আলোচনা করব। প্রথমে এই জলবায়ু পরিবর্তনের আলোচনার শুরুতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এই জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জেনে নেব। দেখো, আমাদের এই পৃথিবীর যে জীবকুল আছে, এই জীবকুল জলবায়ুর ওপরেতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল, এবং এই নির্ভরশীলতা এতটাই গভীর যে এই জলবায়ুর যদি সামান্য পরিবর্তন হয় তাহলে এই পৃথিবীর যে জীবকুল রয়েছে তার উপরে গভীর প্রভাব পড়বে। আর আমাদের পৃথিবীর যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস যদি দেখা যায়, অর্থাৎ যে এই ভূতাত্ত্বিক যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস যদি দেখা যায় তাহলে এই অতীতে বহুবার এই জলবায়ু পরিবর্তন হয়েছে। অর্থাৎ এই জলবায়ু পরিবর্তনের যে বিষয়টি, এই বিষয়টি পৃথিবীর ক্ষেত্রে নতুন নয়। পৃথিবীর পুরাতাত্ত্বিক যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে অতীতে বহুবারই এই জলবায়ু পরিবর্তিত হয়েছে। কিন্তু বিষয়টা হলো এই যে সেই পরিবর্তন হয়েছিল প্রাকৃতিক কারণে, অর্থাৎ প্রকৃতির যে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাওয়া এবং সেই বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর জলবায়ুও বদলে যাওয়া। তো দুটোই প্রাকৃতিক ছিল। প্রাকৃতিক কারণেতেই পৃথিবীর জলবায়ু প্রাকৃতিকভাবেই বদলে যেতে থাকে আস্তে আস্তে, খুবই ধীরে ধীরে সেই বদলটা হতে থাকে। যার ফলেতে কি হয়েছিল, এই ধীর গতিতে বদলটা হওয়ার কারণেতে পৃথিবীর যে জীব সম্প্রদায়, যে জীবকুল, সেই জীবকুলও এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে নিজেদেরকে মানিয়ে নিয়েছিল, অর্থাৎ অভিযোজিত করতে পেরেছিল। কিন্তু সমস্যাটা এসে দাঁড়িয়েছে এই বর্তমান শতাব্দীতে। এই বর্তমানেতে এই সমগ্র পৃথিবীর জলবায়ুর যে পরিবর্তনটা হচ্ছে সেটা খুব দ্রুত হচ্ছে, যার কারণেতে এই দ্রুত পরিবর্তনের সঙ্গে এই জীবকুল, পৃথিবীর জীবকুল মানিয়ে নিতে পারছে না, যেটা আগে পেরেছিল। আর যেটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে জলবায়ুর যে পরিবর্তন, এই পরিবর্তনটা এখন বর্তমানে যতটা না প্রাকৃতিক কারণে হচ্ছে, তার থেকে বেশি হচ্ছে মানুষের এই অবিবেচনা প্রসূত এবং অপরিমাণদর্শী যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে, সেই কাজকর্মের জন্যেই এই জলবায়ুর যে বৈশিষ্ট্য, তার যে গুণমান, সেটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। এবং যার ফলেতে কি হচ্ছে না, আস্তে আস্তে পৃথিবীর যে জলবায়ু, সেই জলবায়ু পাল্টে যাচ্ছে, বদলে যাচ্ছে, যেটাকেই আমরা এই জলবায়ু পরিবর্তন বলি। আর আস্তে আস্তে আমরা বলবো না, কারণ যদি আমরা সেই পুরা ইতিহাসের যে সময়তে, পৃথিবীর অতীতকালেতে যখন আমরা জলবায়ুর পরিবর্তন হতে দেখেছি, তখন যে গতিতে, যে ধীর গতিতে এই জলবায়ু পরিবর্তন হয়েছিল, তার সাপেক্ষে এই জলবায়ুর বর্তমানের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা অনেকটাই দ্রুত গতিতে হচ্ছে। তো এবারে দেখো, এই যে জলবায়ুর যে পরিবর্তনের যে আলোচনাতে জলবায়ু ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। তো সেই কারণেতে আমি প্রথমেই তোমাদেরকে এই জলবায়ু বলতে ঠিক কি বোঝায় সেইটাকে আমি আগে তোমাদেরকে জানাতে চাইছি বা পরিষ্কার করে দিতে চাইছি যে জলবায়ু কাকে বলে। তো জলবায়ুর সংজ্ঞায় যেটা বলা হয়, দেখো, যে একটি সুবিস্তৃত অঞ্চলের কমপক্ষে ৩৫ বছরের আবহাওয়ার বিভিন্ন উপাদানের যথা উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ প্রভৃতির গড় অবস্থাকে ওই স্থানের জলবায়ু বলে। অর্থাৎ জলবায়ু যে ব্যাপারটা, সেটা কম করে কোনো একটা অঞ্চলের জলবায়ু এরকম সেটা বলতে গেলে সেই অঞ্চলের কম করে এই ৩৫ বছরের আবহাওয়ার বিভিন্ন উপাদানের গড় অবস্থাকে আমাকে দেখতে হবে, এবং তার উপরে ভিত্তি করে আমি বলতে পারবো যে সেই অঞ্চলের জলবায়ু কিরকম। তো এটা হচ্ছে জলবায়ুর সংজ্ঞা। আর জলবায়ু হচ্ছে প্রতি মুহূর্তে বদলে যায় না, আবহাওয়া কিন্তু বদলাতে থাকে, প্রতি মুহূর্তে আবহাওয়া বদলে যায়, কিন্তু জলবায়ু সহজেতে বদলায় না। জলবায়ু বদলাতে অনেক সময় নেয়। আর জলবায়ুটা একটা সুবিস্তৃত অঞ্চল, মানে একটা বড় অঞ্চলের ক্ষেত্রে এই জলবায়ু ব্যাপারটা মানে জলবায়ুর বিষয়টা কিন্তু হয়ে থাকে। তো এটা হচ্ছে এই জলবায়ুর সংজ্ঞা। এবারেতে আমরা আমাদের যে প্রধান যে আলোচনা আছে সেইটা আমরা এক এক করে আসব। প্রথমত আমরা দেখব যে এই যে যেটা শুরুতে আমরা জানলাম যে বর্তমানেতে যে জলবায়ুর যে পরিবর্তনটা হচ্ছে, সেই পরিবর্তনটা মূলত অপ্রাকৃতিক কারণ, অর্থাৎ মানুষের
বিভিন্ন যে ক্রিয়াকলাপ আছে, কাজকর্ম রয়েছে, সেই কাজকর্মের দরুন এই জলবায়ু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। তো সেই কাজকর্মগুলো কি, অর্থাৎ মানুষ কিভাবে তার জলবায়ুকে পাল্টে দিচ্ছে, পৃথিবীর জলবায়ুকে মানুষ কিভাবে আস্তে আস্তে পাল্টে দিচ্ছে, তো সেটাই আমরা জানবো প্রথমেতে। তো সবার প্রথমে দেখো যেটা হচ্ছে সেটা হচ্ছে অরণ্যের বিনাশ, অর্থাৎ বনভূমি গাছপালা কেটে ফেলা। তো যেটার কারণেতে যে প্রভাবটা পড়ছে জলবায়ুর ওপরেতে, দেখো যে এই যে গাছ গাছ কি করে না, এই যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তোমরা নিশ্চয়ই জানো যে সালোক সংশ্লেষ যে প্রক্রিয়া, যেটার মাধ্যমেতে গাছ খাদ্য প্রস্তুত করে, তো সেই প্রক্রিয়ার সময়তে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড গ্যাসকে গাছ নিজের শরীরেতে নিয়ে নেয় এবং তারপরেতে কি করে, ওই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমেতে খাদ্য প্রস্তুত করলো, শর্করা জাতীয় খাদ্য, এবং তারপরে অক্সিজেন বায়ুমণ্ডলেতে ত্যাগ করছে। ফলে এই বায়ুমণ্ডলেতে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের যে পরিমাণ আছে, সেই পরিমাণের ভারসাম্যটা রক্ষা হয়। কিন্তু দেখা যাচ্ছে যে যে বিগত কয়েক দশক ধরে সমগ্র পৃথিবী জুড়ে এই অরণ্য ধ্বংস, মানে গাছ কেটে ফেলা হচ্ছে, এবং যার ফলেতে এই বায়ুমণ্ডলেতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। কারণ গাছ যদি পরিমাণ মতো না থাকে, তাহলে এই কার্বন ডাই অক্সাইড হচ্ছে শোষণ করার জন্যে কিন্তু কেউ থাকবে না। গাছই একমাত্র যে কার্বন ডাই অক্সাইডকে সরাসরি শোষণ করে নেয়, মানে বায়ু থেকে। তো যেটার কারণেতে গাছ যত কমবে, বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু বাড়তে থাকবে, আর যেটা বৃদ্ধি পেয়েওছে। আর যেটার কারণেতে এই বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির মাধ্যমেতে জলবায়ুর পরিবর্তনেতে একটা সক্রিয় ভূমিকা গ্রহণ করছে। তোমরা নিশ্চয়ই জানো যে বিশ্ব উষ্ণায়ন যে ব্যাপারটা হয়, এই বিশ্ব উষ্ণায়নের জন্য প্রধান যে গ্যাসটি দায়ী, সেটা হচ্ছে এই কার্বন ডাই অক্সাইড গ্যাস। কারণ এটি একটি গ্রিনহাউস গ্যাস, প্রধান মানে অন্যতম গ্রিনহাউস গ্যাস, যে কি করে না বায়ুমণ্ডলেতে সূর্যের তাপকে ধরে রাখে, মানে তাপ শোষণ করে রেখে দেয়, যেটার কারণেতে বায়ুমণ্ডলে উষ্ণতা বাড়তে থাকে এবং তার ফলে ভূপৃষ্ঠেরও বা পৃথিবীর যে গড় যে তাপমাত্রা আছে সেটাও আস্তে আস্তে বাড়তে থাকে। তো গাছ যদি না থাকে, কার্বন ডাই অক্সাইড বাড়বে, আর যেটার কারণেতে আরও বেশি পরিমাণেতে কার্বন ডাই অক্সাইড গ্যাস তাপ শোষণ করবে, যেটা বায়ুমণ্ডলের উষ্ণতাকে বাড়িয়ে বিশ্ব উষ্ণায়নকে ত্বরান্বিত করবে বা করছে বলতে পারি। তো যেটার কারণেতে আস্তে আস্তে পৃথিবীর যে জলবায়ু আছে, সেই জলবায়ু পাল্টে যাবে, আস্তে আস্তে পরিবর্তিত হবে। তো এটা হচ্ছে প্রথম কারণ, মনুষ্য সৃষ্ট কারণ বা অপ্রাকৃতিক কারণের মধ্যে প্রথম এবং অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে এই অরণ্য বিনাশ। তারপরে দেয়া আছে জীবাশ্ম জ্বালানির দহন। অর্থাৎ জীবাশ্ম জ্বালানি বলতে আমরা কোনগুলোকে বোঝাই, যেটা হচ্ছে কয়লা এবং পেট্রোলিয়াম, এই দুটো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তো এই জীবাশ্ম জ্বালানির দহনের ফলেতে কি হচ্ছে, বায়ুমণ্ডলেতে কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড বা আরও অন্যান্য যে সমস্ত গ্রিনহাউস যে গ্যাসগুলো আছে, সেগুলো উত্তরোত্তর বাড়ছে, এবং যেটা কিন্তু ওই একই ঘটনা ঘটাচ্ছে, অর্থাৎ বায়ুমণ্ডলের উষ্ণতাকে বাড়াচ্ছে এবং যেটা জলবায়ু পরিবর্তনেতে ভূমিকা রাখছে। তারপরেতে দেখো এই যে পরের যেটা রয়েছে সেটা হচ্ছে শিল্পায়ন, মানে নতুন নতুন শিল্পাঞ্চল স্থাপন। দেখো সভ্যতার উন্নতির ক্ষেত্রে শিল্প একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তো শিল্প তো স্থাপিত হবেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পরিবেশের দিকটাও আমাদেরকে দেখতে হবে। তো যখন কোনো জায়গাতে আমরা এই শিল্পাঞ্চল তৈরি করব, শিল্প কারখানা গড়ে তুলব, সেখানেতে আমাদের পরিবেশের দিকটাকে কিন্তু মাথায় রাখতে হবে। আর যেটা রাখা হয় না বলেই বিশেষত আমাদের কি হয়, এই আজকের এই শিল্পাঞ্চলগুলো থেকে, বিশেষত সেই সমস্ত জায়গার যে কলকারখানাগুলো আছে, সেখান থেকে যে তাপ নির্গত হয় ক্রমাগত, তারপরেতে বিভিন্ন রকমের গ্যাসীয় যে সমস্ত পদার্থ আছে, বিভিন্ন গ্যাসীয় উপাদান, সেগুলো বেরোতে থাকে। তো সেগুলো প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে এই বায়ুমণ্ডলের সঙ্গে মিশতে থাকে, এবং যেটা হচ্ছে এই উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ এই সমস্ত গ্যাসীয় উপাদানগুলোর একটি তাপ শোষণ করার ক্ষমতা আছে, যেটা বায়ুমণ্ডলের উষ্ণতাকে বাড়াচ্ছে, আর সরাসরি তাপ নির্গমনের মাধ্যমেও বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়ছে, যেটা বিশ্ব উষ্ণায়নকে ত্বরান্বিত করছে, আর যেটা জলবায়ু পরিবর্তন ঘটাতেও সাহায্য করছে। এবারে তো দেখো তারপরে হচ্ছে নগরায়ন। তো নগরায়ন হচ্ছে সেই একই রকমই, অর্থাৎ এই যে শহরের যে কংক্রিটের যে নির্মাণ, অর্থাৎ নতুন নতুন করে শহরের মানে তৈরি করা অট্টালিকা বাড়ি, যেগুলো শহর অঞ্চলেতে হয়ে থাকে, তো সেই যে নির্মাণ, কংক্রিটের যে নির্মাণ,
সেই নির্মাণেতে কি হয়, বেশি পরিমাণেতে এই তাপ শোষণ করে নেয় ও বিকিরণের মাধ্যমেতে এই পারিপার্শ্বিক যে অঞ্চল আছে সেই অঞ্চলের আবহাওয়াকে দ্রুত উষ্ণ করে তোলে। অর্থাৎ দেখবে যে শহরাঞ্চলেতে তাপমাত্রা একটু আশপাশের অঞ্চলগুলোর থেকে বেশি থাকে। তার কারণটাই হচ্ছে যে এই কংক্রিটের নির্মাণগুলো যেগুলো তাপ শোষণ করে নেয় এবং তারপরে যখন সেগুলো তাপ ছাড়ে বা বিকিরণের মাধ্যমে পারিপার্শ্বিক যে আবহাওয়াকে যখন উষ্ণ করে তোলে তখন কিন্তু সেখানে উষ্ণতা স্বাভাবিকভাবেই বেশি হয়। তো এবার দেখো এই যে বিশ্বজুড়ে বর্তমানেতে শহর, নগর, মহানগর গড়ে উঠছে এবং যেটা কি করছে, পরিবেশকে উষ্ণ করে তুলে জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। এরপরেতে আসি, দেখো আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ক্লোরোফ্লুরো কার্বন বা যেটাকে আমরা সিএফসি বলি, এই ক্লোরোফ্লুরো কার্বনের নির্গমন। তো এখানে দেখো এই যে বিশ্ব উষ্ণায়নের কারণেতে বর্তমানে এই যে এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, ফ্রিজ প্রভৃতির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যত বেশি পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে তত আমরা এই এসি কিনছি, মানে এয়ার কন্ডিশনার কিনছি, রেফ্রিজারেটর, ফ্রিজ ব্যবহার করছি আর ঠান্ডা জল খাওয়ার জন্যে। তো যে কারণেতে এটা তো আমরা করছি কারণ পরিবেশ গরম হয়ে উঠেছে, আমাদের নিজেদেরকে ঠান্ডা রাখতে হবে, সেটা তো করছি। কিন্তু পরোক্ষভাবে দেখো যেটা হচ্ছে কি, যে এই যে ক্লোরোফ্লুরো কার্বনের যে ব্যাপারটা, অর্থাৎ এইগুলোর থেকে কি হয়, এই ধরনের এই এয়ার কন্ডিশন, রেফ্রিজারেটরের থেকে একটা গ্যাস নির্গত হয় যেটাকে বলা হয় এই ক্লোরোফ্লুরো কার্বন বা সিএফসি। আর এই গ্যাসের পরিমাণটা আস্তে আস্তে বেড়েছে, মানে যত বেশি আমরা এয়ার কন্ডিশন, রেফ্রিজারেটর, ফ্রিজ এগুলো ব্যবহার করব তত বেশি এই সিএফসি গ্যাস বায়ুমণ্ডলেতে বাড়তে থাকবে আস্তে আস্তে। আর যেটা কি করবে, এই ঊর্ধ্ব বায়ুমণ্ডলের যে ওজোন স্তর আছে আমাদের, তোমরা জানো যে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে ওজোন স্তর রয়েছে সেই ওজোন স্তরকে ক্ষতি করবে। ওজোন স্তরকে ধ্বংস করার মূলেতে একটা বড় ভূমিকা নিয়ে থাকে হচ্ছে এই সিএফসি বা ক্লোরোফ্লুরো কার্বন। তো সেটা নষ্ট হবে এবং যেটা হলে বায়ুমণ্ডলের নিম্ন বায়ুমণ্ডলেতে উষ্ণতা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে এবং যেটা পৃথিবীর জলবায়ু পরিবর্তনেতে ভূমিকা নেবে। তো দেখো এই যে যে কারণগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি এগুলোর মূলেতেই কিন্তু রয়েছে এই বিশ্ব উষ্ণায়নের ব্যাপারটা, অর্থাৎ পৃথিবীর যে বায়ুমণ্ডলের আস্তে আস্তে ধীরে ধীরে আরও বেশি উত্তপ্ত হয়ে যাওয়ার যে ঘটনাটা এবং পৃথিবীর যে গড় স্বাভাবিক যে তাপমাত্রা আছে সেটা আস্তে আস্তে বেড়ে যাওয়া। তো এই যে বিশ্ব উষ্ণায়নের ব্যাপারটাই কিন্তু এখন বর্তমানে সবথেকে বড় একটা পরিবেশগত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর যেটার কারণেতেই আস্তে আস্তে আমরা উষ্ণ জলবায়ু, মানে সমস্ত পৃথিবীর, মানে যে সমস্ত জায়গাতেই বায়ুমণ্ডল তো সর্বত্র বিরাজমান করছে। তো যে কারণেতে পৃথিবীর সমস্ত জায়গাতেই তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। আর যেটা আস্তে আস্তে পৃথিবীব্যাপী জলবায়ুকে পরিবর্তন করছে, অর্থাৎ আমরা একটি উষ্ণ থেকে উষ্ণতর জলবায়ুর মধ্যে ক্রমাগত আস্তে আস্তে মানে চলে যেতে শুরু করেছি। তো এটা গেল। এবারেতে দেখো আমরা এখানেতে একটা টেবিল রয়েছে, দেখো এখানেতে বিভিন্ন গ্রিন হাউস যে গ্যাসগুলো আছে সেই গ্রিন হাউস গ্যাসগুলো এখানেতে রয়েছে। তো দেখো এই যে গ্রিন হাউস গ্যাসের মধ্যে সবার উপরে আছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস। তারপরে দেখো H2O আছে, তারপরে O3 মানে ওজোন গ্যাস আছে, তারপরে CH4 মানে মিথেন আছে, নাইট্রাস অক্সাইড আছে আর CFC আছে। আর এখানেতে তোমরা দেখো, এখানেতে এই যে বলেছে দেখো যে পৃথিবীর যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রাকে বৃদ্ধিতে এগুলো কত পার্সেন্ট করে ভূমিকা নিয়ে থাকে। তো দেখো কার্বন ডাই অক্সাইডের ভূমিকা হচ্ছে সব থেকে বেশি, অর্থাৎ 49% হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা। তো যে কারণে এই কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে। আর এই H2O আর O3 মিলে মানে 13% ভূমিকা নিয়ে থাকে। তারপরে মিথেন আছে 18%, নাইট্রাস অক্সাইড 6% আর CFC হচ্ছে 14%। আর এখানে তো দেখো এই যে CFCর সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে CFC থেকে পরপর এই যে গ্যাসগুলো রয়েছে দেখো তার যে উষ্ণকরণ ক্ষমতাটা কতটা বেশি। তো তোমরা দেখো যে CFC যেটা আছে মানে CO2 যে পরিমাণ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে তার থেকে কত গুণ বেশি, মানে 10,000 গুণ বেশি হচ্ছে এই যে CFC বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে থাকছে। তো এর থেকেই তোমরা বুঝতে পারছো যে এই যে গ্রিনহাউস যে গ্যাসগুলো আছে এই গ্রিনহাউস গ্যাসগুলো যদি কমাতে না পারা যায় তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলের কি অবস্থা হবে, আরও উষ্ণ থেকে উষ্ণতর দিকে আমরা চলে যেতে থাকবো। গরমের যে তাপপ্রবাহ সেটা আরও বাড়বে, গরমের দাবদাহে আমরা একেবারে হাঁসফাঁস করতে থাকবো।
এবং আস্তে আস্তে যে শীত বলে যে ব্যাপারটা, ঠান্ডা যে শীত ঋতু, এটাও আস্তে আস্তে হারিয়ে যাবে, চলে যাবে, এটা আর থাকবে না। মানে পুরো বছরটাই দেখা যাবে যে গরম উষ্ণ গ্রীষ্মকাল বিরাজ করছে। তো ভেবে দেখো ব্যাপারটা যে কতটা ভয়ঙ্কর জিনিসটা। আচ্ছা, এরপরে দেখো আসি এবার হচ্ছে প্রাকৃতিক কারণ। তো আমরা এতক্ষণ মনুষ্য সৃষ্ট কারণ বা অপ্রাকৃতিক কারণগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবার প্রাকৃতিক কারণগুলোকে দেখে নেওয়া যাক। তো প্রথমে আসি, দেখো এই যে বায়ুমণ্ডলের যে গঠন আছে, সেই গঠনের কি পরিবর্তন এর জন্য দায়ী। তো দেখো আমি এখানেতে একটা জিনিস বলে রাখি যে আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডল, সেই পৃথিবীর বায়ুমণ্ডল কিন্তু পৃথিবীর একদম জন্ম থেকে এই আজ বর্তমান কাল পর্যন্ত সময়ের সঙ্গে সঙ্গে ক্রমাগত পাল্টেছে। কিন্তু এই যে পাল্টে যাওয়ার যে বিষয়টা, সেটা খুবই ধীর গতিতে হয়েছে। যে কারণেতে এই বায়ুমণ্ডল পাল্টেছে এবং তার সঙ্গে সঙ্গে পৃথিবীতে অনেক জীব জগৎ যারা রয়েছে, এই পাল্টানোর সঙ্গে যারা বিশেষত মানিয়ে নিতে পারেনি, এই তারা কিন্তু পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু যারা আস্তে আস্তে এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পেরেছিল, তারা পৃথিবীতে টিকে গিয়েছে এবং তাদের বিবর্তনের মাধ্যমে তারা আরও বেশি উন্নততর হয়েছে। তো বায়ুমণ্ডলের পাল্টে যাওয়া বা বায়ুমণ্ডলের গঠনের যে পরিবর্তন, এটা কিন্তু একটা প্রাকৃতিক মানে দিক থেকে দেখতে গেলে এটা একটা স্বাভাবিক ঘটনা। এটা আগেও হয়েছে, এখনও হবে এবং আগামী দিনও হতে থাকবে। শুধু দেখার বিষয় হচ্ছে যে এটা কতটা দ্রুত হারে হচ্ছে এবং সেই পাল্টে যাওয়ার সঙ্গে আমরা কতটা মানিয়ে নিতে পারছি। তো দেখো এখানে যেটা বলা হয়েছে, দেখো যে বায়ুতে এই যে কার্বন ডাই অক্সাইডের যে পরিমাণ, এটা যদি বাড়ে, এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বাড়ে, তাহলে কি হয়, সূর্যরশ্মি বায়ুমণ্ডলেতে শোষিত হয়। অর্থাৎ সূর্য থেকে যে আলোক রশ্মিটা আসে, যে তাপশক্তিটা আসে, সেটাই বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড কী করছে, শোষণ করে নেয় এবং তার ফলেতে উষ্ণতা বৃদ্ধি পায়। কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি কমে যায়, তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতাও কম হয়। তো দেখো কার্বন ডাই অক্সাইড যে একেবারে ভিলেন আমাদের কাছে তা কিন্তু নয়। কার্বন ডাই অক্সাইড গ্যাসেরও কিন্তু দরকার বায়ুমণ্ডলেতে। তা না হলে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল এতটা ঠান্ডা হয়ে যাবে যে সেখানেতে জীব বাস করতে পারবে না। তো বায়ুমণ্ডলের এইতে কার্বন ডাই অক্সাইডের যে পরিমাণটা আছে সেটা স্বাভাবিক, মানে যতটা দরকার ততটা থাকা কিন্তু খুবই জরুরি। তা না হলে এই যে উষ্ণতাটা রেগুলেট হবে না, অর্থাৎ এত ঠান্ডা হতে থাকবে পৃথিবীর বায়ুমণ্ডল। কিন্তু এর পরিমাণটা যদি স্বাভাবিকের থেকে বাড়তে থাকে তাহলেও বিপদ, মানে কমে গেলেও বিপদ, বাড়লেও বিপদ। তো স্বাভাবিক অবস্থায় থাকাটা খুব জরুরি। তো এখন বর্তমানেতে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, যে কারণেতে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের যে তাপ শোষণ করার যে ভূমিকাটা রয়েছে, সেইটার কারণেতে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতাও বাড়ছে। কারণ সূর্য থেকে আগত যে রশ্মি, যে আলোক শক্তি বা যে তাপ শক্তি আছে, সেটা বায়ুমণ্ডলের এই কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে নিচ্ছে। এছাড়াও পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যে বিকিরিত তাপ, সেটাকেও শোষণ করে নিচ্ছে। তো দেখো এই যে পৃথিবীর উৎপত্তির পর প্রথম দিকে এই যে ঘন ঘন অগ্নুৎপাত সংঘটিত হতে হয়, এই বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেকটাই বেশি ছিল। আজকের বর্তমানে যা পরিমাণ আছে স্বাভাবিকের থেকে অনেকটাই কিন্তু পৃথিবীর উৎপত্তির সময়তে, সেই সময়তে বেশি ছিল। কিন্তু উদ্ভিদ যখন সৃষ্টি হলো পৃথিবীতে, খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে এই যে উদ্ভিদ সৃষ্টি যখন হলো, তখন এই উদ্ভিদ এই যে কার্বন ডাই অক্সাইড গ্রহণের মাধ্যমেতে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে বলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ক্রমশ কমে যেতে থাকে। অর্থাৎ আস্তে আস্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কমতে থাকে। তার কারণটা হলো কি না, এই উদ্ভিদ সেটা বায়ুমণ্ডল থেকে তার এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে যে খাদ্য প্রস্তুত করার যে প্রক্রিয়াটা, তার জন্যে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসকে বায়ুমণ্ডল থেকে শোষণ করতে থাকে। যার কারণেতে আস্তে আস্তে বায়ুমণ্ডলেতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যায়। আর খুব স্বাভাবিকভাবে তোমাদের একটা প্রশ্ন মানে মনে জাগতে পারে, এই সময় মানুষ কি ছিল না? না, এই সময় মানুষ কিন্তু ছিল না। যে সময়তে এই ঘটনাগুলো ঘটছে তখন মানুষের কিন্তু তখন জন্মই হয়নি, মানুষ তখন পৃথিবীতে এসে পারেনি। তো যে কারণেতে প্রকৃতির নিজে থেকেই যেটা বাড়িয়ে দিয়েছিল, সেটা আবার প্রকৃতি নিজে থেকেই সেটাকে আবার আস্তে আস্তে কমিয়ে স্বাভাবিকের অবস্থাতে নিয়ে আসতে থাকে। আর এর ফলেতে কি হয়, এই বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে এই বায়ুমণ্ডলের গঠনের পরিবর্তন হয় এবং এই পরিবর্তনের প্রভাব কিন্তু জলবায়ুর ওপরেতে পড়ে। কিন্তু আমি শুরুতে যেটা বললাম যে পৃথিবীর জলবায়ু কিন্তু আগেও পরিবর্তন হয়েছে, কিন্তু সেই পরিবর্তনটা খুব ধীর গতিতে হয়েছে এবং পুরো পরিবর্তনের পিছনেতে প্রকৃতি নিয়ন্ত্রণ করেছে সেই পরিবর্তনটাকে। যেটার কারণেতে এই পরিবর্তনের সঙ্গে সেই সময়ে যে জীবজগৎ ছিল পৃথিবীতে, সেই জীবজগৎ খুব সহজেই আস্তে আস্তে মানিয়ে নিতে পেরেছে।
কোনো ক্ষতি কিন্তু হয়নি। তো এটা কিন্তু মনে রাখতে হবে। কিন্তু বর্তমানেতে মানুষের দ্বারা সৃষ্ট কিছু কারণেতে এই পরিবর্তনটা দ্রুত হারে হচ্ছে, যেটা প্রকৃতিও নিজে থেকে আর মানে কমাতে পারছে না, যেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো দেখো, এই পৃথিবীর বায়ুমণ্ডলের গঠনের যে পরিবর্তন বিভিন্ন সময়েতে হয়েছে, যেটা প্রাকৃতিকভাবে যখন হয়েছে তখন ব্যাপারটা প্রকৃতি নিজে থেকেই সেটাকে নিয়ন্ত্রণ করেছে, এবং তার সঙ্গে জলবায়ুর যে পরিবর্তন হয়েছে সেটাও নিয়ন্ত্রিতভাবে পরিবর্তন হয়েছে, যার দরুন তখনকার সময়ে জীবজগৎ খুব সহজে সেটার সঙ্গে মানিয়ে নিতে পেরেছে। আর একটা বিষয় দেখো আছে, সেটা হচ্ছে যে মহী সঞ্চরণ। তোমরা মহী সঞ্চরণ, ওয়েগনারের যে মহী সঞ্চরণ তোমরা জানো, যে মহী সঞ্চরণ তত্ত্ব, সেখানেতে আমরা যেটা জেনেছি দেখো, যে এই যে ভূত্বক গঠনকারী যে পাতগুলি আছে সেগুলো হচ্ছে সঞ্চরণশীলতার কারণেতে কোনো একটি মহাদেশ বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে ভিন্ন ভিন্ন জলবায়ুর সম্মুখীন হয়েছে। যেমন এই যে দেখো, আজ থেকে 35 থেকে 22 কোটি বছর আগে এই কার্বনিফেরাস যুগে অধিকাংশ মহাদেশই অতি শীতল এই দক্ষিণ মেরু সংলগ্ন ছিল, মানে দক্ষিণ মেরুর কাছেতে ছিল। তারপরেতে কি হয়েছে, তারপরেতে ধীরে ধীরে এটা সঞ্চারিত হয়েছে, যে মহী সঞ্চরণের যে তত্ত্বটা যেটা রয়েছে, যেখানে তো ওয়েগনার বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে যে কিভাবে মহাদেশগুলোর সঞ্চরণ হয়েছে। এবার দেখো, এই যে নিচে মানে পৃথিবীর যে ভূত্বকীয় যে পাতগুলো আছে সেগুলো তো সঞ্চারিত হচ্ছে, বায়ুমণ্ডলটা তো সঞ্চারিত হয়নি। বায়ুমণ্ডলটা তো পৃথিবীকে বেষ্টন করে যেরকমভাবে রয়েছে সেরকমই ছিল, কিন্তু এই মহাদেশগুলো যখন তাদের নিজেদের জায়গা যখন আস্তে আস্তে সঞ্চারিত করেছে, সেইভাবে দেখা যাচ্ছে যে সেইভাবে মহাদেশের যে জলবায়ু, সেই জলবায়ুরও পরিবর্তন হয়েছে। তো মহী সঞ্চারণের কারণেতে বিভিন্ন সময়তে আমাদের পৃথিবীর যে মহাদেশগুলো আছে এগুলো বিভিন্ন জলবায়ুর সম্মুখীন হয়েছে, বিভিন্ন জলবায়ু সেই মহাদেশগুলোতে দেখা গিয়েছে, এবং তার প্রমাণও রয়েছে। আর বর্তমানেতে মানে এই দেখো বর্তমান অবস্থায় এসেছে, অর্থাৎ সুদূর অতীতকাল থেকে আস্তে আস্তে মহী সঞ্চরণের মাধ্যমেতে বর্তমান অবস্থায় এসেছে, এবং তার ফলেতে সেই সমস্ত মহাদেশের জলবায়ুর পরিবর্তন ঘটেছে। তো এইটা এছাড়া দেখো, অগ্ন্যুৎপাত আরও একটি কারণ আছে, যে কারণের জন্যে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন হয়েছে। এই যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মাধ্যমেতে নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাস, সালফার ডাই অক্সাইড গ্যাস, ধূলিকণা, এগুলো বায়ুমণ্ডলেতে যুক্ত হয়ে বায়ুমণ্ডলের গঠনগত উপাদানগুলির পরিবর্তন ঘটিয়ে জলবায়ুর পরিবর্তনে প্রভাব বিস্তার করেছে। কিন্তু দেখো, এই অগ্ন্যুৎপাত মানে আগ্নেয়গিরি থেকে যে অগ্ন্যুৎপাত হয়, এই অগ্ন্যুৎপাত তো আর রোজ হয় না। এই যে আগ্নেয়গিরি থেকে যে অগ্ন্যুৎপাতের মতন যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলো তো আর রোজ রোজ হয় না। তোমাদের 100, 200, 300, 1000, 2000, 10,000 বছরও সময় লেগে যায় যে এই আগ্নেয়গিরি থেকে একটা বড় ধরনের অগ্ন্যুৎপাত হবে, এবং যেখান থেকে তোমার এই কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, এই ধরনের গ্যাস যেগুলো আছে এগুলো বায়ুমণ্ডলেতে মিশবে। তো এটা প্রাকৃতিক ঘটনা, যেহেতু এটা রোজ রোজ ঘটছে না, যে কারণেতে এই প্রাকৃতিক ঘটনাটা যখন ঘটে সেই সময়তে বায়ুমণ্ডলের যে পরিবর্তনটা হয়, তার দরুন যে জলবায়ুর পরিবর্তন হয়, সেটা আস্তে আস্তে আবার প্রকৃতি নিজে থেকে ঠিক হয়ে যায়। এবারেতে যে কারণেতে এটা জলবায়ু পরিবর্তনের পিছনেতে দায়ী, কারণ আমরা প্রথমে যখন দেখেছিলাম যে পৃথিবী যখন প্রথম তৈরি হয়েছিল, উৎপত্তির সময়তে পৃথিবীর বিভিন্ন আগ্নেয়গিরি থেকে ক্রমাগত অগ্ন্যুৎপাত হতে থাকে, যেখান থেকে বায়ুতে কার্বন ডাই অক্সাইড গ্যাস সংযোজিত হয়, বা আরও অন্যান্য যে সমস্ত গ্যাসগুলো আছে সেগুলো সংযোজিত হতে থাকে, সেগুলো হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে তার পরিমাণ আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসে। আর এইটা সম্পূর্ণ যেহেতু প্রাকৃতিক ঘটনা, প্রকৃতির থেকে যে জিনিসগুলো হয় সেগুলো প্রকৃতি আবার নিজে থেকেই সেই পরিবর্তনগুলোকে আবার সম্পূর্ণ নিয়ন্ত্রিতভাবে করে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। তো অগ্ন্যুৎপাতও এই প্রাকৃতিকভাবে যে জলবায়ুর যে পরিবর্তন হয় সেই পরিবর্তনের জন্যে কিন্তু দায়ী। আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে অপার্থিব কারণ, অর্থাৎ যেটা মনুষ্য সৃষ্টও নয় এবং সেই অর্থে প্রাকৃতিকও নয়, মানে সম্পূর্ণ একটা মানে মানে অপার্থিব বলতে একটা মানে মহাকাশ সংক্রান্ত যে ব্যাপার যেটা রয়েছে দেখো, সেই ধরনের মানে মহাকাশে আমাদের পৃথিবীর যে অবস্থানটা আছে সেই কারণেতেও আমাদের পৃথিবীর জলবায়ুর যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন মানে এবার দেখবো যে কী কারণেতে। তো দেখো, এখানে দেই যে পৃথিবীর অক্ষকোণের পরিবর্তন, অর্থাৎ আমাদের পৃথিবীর যে অক্ষ আছে সেই অক্ষের যে কৌণিক অবস্থা, যার উপরেতে নির্ভর করে এই ভূপৃষ্ঠের যে সূর্যরশ্মির যে অনুভূমিক বন্টন সেটা। তো সুদীর্ঘ সময় ব্যবধানেতে দেখা যায় যে আমাদের এই যে পৃথিবীর যে অক্ষ আছে সেই অক্ষ মানে আমাদের পৃথিবীর অক্ষ তার মেরুদণ্ডের সঙ্গে
কত মানে ডিগ্রি কোণে হেলে আছে, 23.5 ডিগ্রি কোণেতে হেলে আছে। তো দেখো এখানেতে পরিমাণটাও এখানেতে দেওয়া রয়েছে। তো দেখো এই যে 23.5 ডিগ্রি কোণেতে হেলে আছে মেরুদণ্ডের সঙ্গে, কিন্তু কক্ষতলের সঙ্গে নয়। মানে পৃথিবীর এই যে দেখো এখানেতে এই যে পৃথিবীর যে যে মেরুদণ্ডটা আছে, সেই মেরুদণ্ডের যে কাল্পনিক যে রেখা, যেটা পৃথিবীর যে সেই মেরুদণ্ডের সঙ্গে পৃথিবীর এই যে অক্ষ আছে, এই অক্ষটা হচ্ছে এই 23.5 ডিগ্রি কোণেতে এই হেলে আছে। এবারেতে একটা সুদীর্ঘ সময় ব্যবধানেতে এই যে অক্ষটা হয়, এই অক্ষটার এই কৌণিক অবস্থার মানে কৌণিক মানের পরিবর্তন হয়, এবং দেখা গেছে সেটা মোটামুটিভাবে এই 22 ডিগ্রি থেকে 25 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে, এর মধ্যে এইটা হয়। তো এই যে সময়টা, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা যখনই হয় এই কমুক বা বাড়ুক, তখন কি হয়, এই ভূপৃষ্ঠেতে সূর্যরশ্মি যে আসে তার যে অনুভূমিক যে বন্টনটা হয়, সেই বন্টনে প্রভাব বিস্তার করে থাকে। আর যেটা সূর্যর যে আলো বা সূর্যরশ্মি, যেটা আমাদের পৃথিবীর সমস্ত শক্তি বা তাপ শক্তির যে একেবারে কেন্দ্র বলতে পারো, তো যার কারণেতে এই সূর্যরশ্মির অনুভূমিক বন্টন যদি বাড়ে বা কমে, সেইভাবে পৃথিবীর যে জলবায়ু আছে তার উপরেতেও এর প্রভাব বিস্তার হয়ে থাকে, এবং সেটা জলবায়ু পরিবর্তনের একটা কারণ হয়ে থাকে। কিন্তু এটার ক্ষেত্রেও আমি বলবো, দেখো যে এই যে পৃথিবীর অক্ষকোণের পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু রোজ রোজ হয় না, এবং এটা এতটাই ধীর একটি প্রক্রিয়া যে সময়ের যে ব্যবধানটা সেটা হাজার হাজার বছর সময়ের ব্যবধান লেগে যায়। তো যে কারণেতে এর দ্বারা যে পরিবর্তনটা হয়, সেই পরিবর্তনটা খুবই খুবই ধীরে হয়। তো সেটার জন্যে মানে যে বিরাট রকমভাবে যে জলবায়ুর পরিবর্তন হয়ে যাবে রাতারাতি বা দ্রুত পরিবর্তন হবে, তেমন কোনো ব্যাপার কিন্তু নয়, খুবই ধীর এই ঘটনাটা। আর একটা জিনিস দেখো যেটা রয়েছে হচ্ছে এই যে সূর্যরশ্মির যে তাপীয় ফল, যেটাকে আমরা ইনসোলেশন বলি। তো এই যে সূর্য থেকে আগত যে শক্তি আছে, এই যে শক্তি কি আমরা যেটা বলি কি, যে 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়, এবং সেটাই পৃথিবীর ভূপৃষ্ঠ, পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। আর এবারে তো দেখো এই দীর্ঘদিনের ব্যবধানেতে এই সূর্যরশ্মির যে তাপীয় ফল আছে, এই তাপীয় ফলের হ্রাস বৃদ্ধি ঘটে। অর্থাৎ সূর্য থেকে সমপরিমাণ এই যে তাপ শক্তি বা ইনসোলেশন সবসময় কিন্তু পৃথিবী পায় না, এটা দীর্ঘ সময়ের ব্যবধানেতে বাড়ে এবং কমে। কারণ আগের যে কারণটাতে আমরা দেখলাম যে যখনই হচ্ছে সেই কৌণিক মানের যখন পরিবর্তন হবে, মানে এই যে 23.5 ডিগ্রির যে কৌণিক মানের যে ব্যবধানটা আছে, সেটা যখনই এই 22 ডিগ্রির কাছাকাছি যাবে বা 25 ডিগ্রির কাছাকাছি যখন যাবে, মানে 22 থেকে 25-এর মধ্যে যখন যখন এটা আসা যাওয়া যখন করবে, তো সেই সময়তে সেই অনুপাতে সূর্যরশ্মির তাপীয় ফল পৃথিবীতে বা ইনসোলেশনের পরিমাণ বাড়বে কমবে, আর যেটা পৃথিবীর জলবায়ু পরিবর্তনেতে একটা ভূমিকা নিয়ে থাকে। কিন্তু আমি আবারও বলছি, এই প্রক্রিয়াগুলো অত্যন্ত ধীর প্রক্রিয়া, দীর্ঘ সময়টা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বছরের একটা সময়ের ব্যবধান। তো যে কারণেতে এর দ্বারা যে জলবায়ুর যে পরিবর্তন হয়, সেটার পরিবর্তনের হার খুবই খুবই ধীর। এবারে দেখো এই যে জলবায়ু যে পরিবর্তন আছে, এই জলবায়ু পরিবর্তনের প্রভাব কি কি আছে, মানে এর ফলাফলটা কি। তো আশা করি এতক্ষণ তোমরা বুঝতেই পারছো যে জলবায়ু পরিবর্তন হয়ে গেলে আমাদের জীবজগতের ওপরেতে, পৃথিবীর জীবজগতের ওপরেতে কি প্রভাব পড়বে। তো প্রথম প্রভাব দেখো বিশ্ব উষ্ণায়ন। কারণ জলবায়ু পরিবর্তন বর্তমানেতে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের প্রধান যে কারণটা ধরা হয়, সেটা হচ্ছে এই বিশ্ব উষ্ণায়ন। পৃথিবীর জলবায়ু মানে যেটা পরিবর্তন করে চলেছে তাপমাত্রাকে বাড়িয়ে। তো এই যে দেখো বায়ুমণ্ডলেতে এই কার্বন ডাই অক্সাইড সহ বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাবে। তো এটার জন্যই তো হচ্ছে, তাই এটাই হচ্ছে জলবায়ু পরিবর্তনের একটা অন্যতম প্রভাব বা ফলাফল বলতে পারো, যে যত বেশি গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়বে, তত আস্তে আস্তে জলবায়ু পরিবর্তন হবে, বা জলবায়ু যত পরিবর্তন হতে থাকবে, দেখা যাবে যে সেটার কারণই হচ্ছে এই কার্বন ডাই অক্সাইড সহ অন্যান্য গ্রিনহাউস গ্যাসগুলোর পরিমাণ বেড়ে যাওয়া। তো যেটার কারণেতে এই জলবায়ু পরিবর্তন হচ্ছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব, যেটা যে বিশ্ব উষ্ণায়ন বা পৃথিবীর যে গড় যে তাপমাত্রা আছে, সেই গড় তাপমাত্রা আস্তে আস্তে বেড়ে চলবে। তারপর দেখো সমুদ্রপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি। তো এগুলোও তোমরা জানো যে যত তাপমাত্রা বাড়বে তত কি হবে, এই পর্বত এবং মেরু অঞ্চলের যে বরফ আছে, সেই বরফ গলে যাবে, কারণ বরফ গলে জল হবে, এবং সেই জল কি হবে, সেই জল কোথায় আসবে, সমুদ্রতে চলে আসবে, নদী মারফত সেই জল আস্তে আস্তে সমুদ্রতে চলে আসবে, এবং যার ফলেতে কি হবে,
সমুদ্রের যে জলপৃষ্ঠ আছে সেই জলপৃষ্ঠের যে উচ্চতা আছে সেই উচ্চতা আরও বাড়তে থাকবে, ক্রমশ বৃদ্ধি পাবে। এবং সেই বৃদ্ধি পাওয়ার দরুন কী হবে, উপকূলবর্তী যে সমস্ত অঞ্চলগুলো আছে সেগুলো জলের তলায় আস্তে আস্তে ডুবে যেতে থাকবে। অনেক দ্বীপ থাকবে যেগুলো ডুবে যাবে। আমাদের সুন্দরবনেতেই এরকম অনেক দ্বীপ রয়েছে। আমি আসবো পরে প্রমাণের ব্যাপারটা আলোচনা করার সময়। তো এরকম দ্বীপ রয়েছে যে সমস্ত দ্বীপগুলো জলের তলাতে সম্পূর্ণ ডুবে গিয়েছে, তার আর চিহ্ন নেই ওপরেতে, কারণ জলটা বেড়ে গিয়েছে। আর এটা হচ্ছে এই বিশ্ব উষ্ণায়নের কারণেতেই কিন্তু হয়েছে। তারপরে দেখো বৃষ্টিপাতের যে বন্টন আছে সেই বৃষ্টিপাতের বন্টনেতে পরিবর্তন দেখা দেবে, অর্থাৎ সমগ্র বিশ্ব জুড়ে বৃষ্টিপাতের বন্টনেতে পরিবর্তন ঘটবে। এবং দেখো যে বৃষ্টিবহুল যে সমস্ত জায়গা যেগুলো আর্দ্র জায়গা, সেই সমস্ত জায়গাতে অনাবৃষ্টি মানে খরার মতন পরিস্থিতি সৃষ্টি হবে। আর যে সমস্ত জায়গাতে খরা হতো সেই সমস্ত এলাকাতে অতিবৃষ্টি হবে, অর্থাৎ বন্যার পরিস্থিতি তৈরি হবে। অর্থাৎ পুরো যে বৃষ্টিপাতের যে সাইকেলটা আছে সেই চক্রটা সম্পূর্ণ বদলে যাবে, এবং যেটার কারণেতে এই অনাবৃষ্টি এবং অতিবৃষ্টি বা খরা বন্যার মতন পরিস্থিতি তৈরি হবে। তারপরে সামুদ্রিক পরিবেশের পরিবর্তন হবে, কারণ সামুদ্রিক বাস্তুতন্ত্রও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। শুধু যে আমাদের ভূপৃষ্ঠের ওপরেতে জীবজগৎ ক্ষতিগ্রস্ত হবে তা নয়, সমুদ্রের জলেতে যে সমস্ত প্রাণীরা থাকে, যে সমস্ত জীব সম্প্রদায় তৈরি হয়েছে, তাদেরও কিন্তু ক্ষতি হবে। অর্থাৎ এই যে সমুদ্রের জলের যে উষ্ণতা যদি বাড়তে থাকে এবং তার সঙ্গে সঙ্গে ওই যে সমুদ্র জলের উষ্ণতা বা যদি মানে পার্থক্য হয়, এবং তার সঙ্গে সঙ্গে লবণতার পার্থক্যটা হবে কেন, কারণ বরফ গলা জল যত বেশি সমুদ্রের জলের সঙ্গে মিশতে থাকবে তার লবণতার পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। তো খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয়, এই সমুদ্র জলের উষ্ণতা এবং লবণতার পার্থক্য ঘটবে এই জলবায়ু পরিবর্তনের কারণেতে। আর যেটার কারণেতে কী হবে, এই জলের যে উষ্ণতা এটা বৃদ্ধি, আর এই দ্রবীভূত যে কার্বন ডাই অক্সাইড আছে সমুদ্র জলে তার মাত্রা কমে যাওয়া। অর্থাৎ উষ্ণতা বাড়বে, তার সঙ্গে সঙ্গে লবণতাটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং দ্রবীভূত কার্বন ডাই অক্সাইডের মাত্রাটাও কমবে। তো সামগ্রিকভাবে এই সমুদ্র জলের যে ফিজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স যেটা রয়েছে সেটা বদলে যেতে থাকবে, এবং যেটার কারণেতে এই সামুদ্রিক বাস্তুতন্ত্র অর্থাৎ সমুদ্রতে বাসরত যে সমস্ত জীব সম্প্রদায় আছে তারা ক্ষতিগ্রস্ত হবে, বিপন্ন হয়ে পড়বে তারা। এবার দেখো বাস্তুতন্ত্রের ক্ষতি, এটা সামগ্রিকভাবে পৃথিবীব্যাপী ঘটবে। যে জলবায়ু পরিবর্তনের পরিবেশ এবং জীবজগৎ বিপন্ন যদি হয় তাহলে কি হবে, তার উপর ভিত্তি করে গড়ে ওঠা যে বাস্তুতন্ত্র আছে সেই বাস্তুতন্ত্র, সর্বোপরি যে খাদ্য শৃঙ্খল, সেই শৃঙ্খল বিঘ্নিত হবে। কারণ পরিবেশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে যারা মানিয়ে নিতে পারবে তারা টিকে যাবে, আর যারা পারবে না তারা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে। তো বাস্তুতন্ত্রের যে খাদ্য শৃঙ্খল আছে সেই খাদ্য শৃঙ্খল থেকে কোনো একটি খাদ্য শৃঙ্খলের প্রাণী যদি লুপ্ত হয়ে যায় তাহলে তার প্রভাব সমগ্রভাবে বাস্তুতন্ত্রের ওপরে কিন্তু পড়বে, এবং যেটা এই জলবায়ু পরিবর্তনের কারণেতে কিন্তু হচ্ছে। পৃথিবী থেকে বহু জীব সম্প্রদায় প্রাণীরা আছে যারা আস্তে আস্তে নিঃশব্দে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এবং আগামী দিনেও এটা হতে থাকবে, এবং আস্তে আস্তে দেখা যাবে যে সামগ্রিকভাবে বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং যেটা সমস্ত পৃথিবীর জীবজগতের মানে পরিবেশ এবং জীবজগতের একটা বড় মানে ক্ষতি কিন্তু হবে এটা থেকে। এবারেতে দেখো আসি, একদম আমরা শেষেতে চলে এসেছি। এবারেতে আমরা প্রমাণ মানে অর্থাৎ এই যে প্রমাণ নিয়ে আলোচনা করব। তো অনেক ক্ষেত্রেই অনেক প্রমাণই আছে। তো আমি এখানেতে আমাদের ভারতবর্ষের সঙ্গে যুক্ত যে সমস্ত প্রমাণগুলো, অর্থাৎ আমাদের ভারতবর্ষ কীভাবে এইখানেতে ক্ষতিগ্রস্ত হয়েছে জলবায়ু পরিবর্তনে তার কয়েকটি প্রমাণ আমি এখানেতে তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো এখানে যেটা প্রথমে যেটা বলছে, দেখো যে প্রায় 10,000 বছর আগে মানে সর্বশেষ যখন হিমযুগ এসেছিল আমাদের পৃথিবীতে, সেই থেকে আজ পর্যন্ত পৃথিবীর যে গড় তাপমাত্রা আছে সেই গড় তাপমাত্রা বেড়েছে হচ্ছে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আর শিল্প বিপ্লব যখন হয়েছিল আমাদের পৃথিবীতে, মানে ইউরোপ মহাদেশে যখন শিল্প বিপ্লব হয়, এবং সেই শিল্প বিপ্লবের দরুন মানে তার যে এটা আরও পৃথিবীর অন্যান্য মহাদেশগুলোতে যখন ছড়িয়ে পড়ে, নতুন নতুন কলকারখানা যখন স্থাপিত হতে থাকে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন হতে থাকে, তখন আস্তে আস্তে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে, এবং সেই বাড়ার পরিমাণটা সবচেয়ে বেশি ছিল। আর বিজ্ঞানীরা এটা অনুমান করছে যে বর্তমানেতে যে এই হারে যদি তাপমাত্রা বাড়তে থাকে তাহলে 2020 থেকে 2050 সালের মধ্যে পৃথিবীর যে দৈনিক যে তাপমাত্রা আছে সেটা 2 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি পাবে।
অর্থাৎ গরমের যে প্রভাবটা আছে সেই প্রভাবটা আরও বাড়বে, এবং সেটা আমরা রিসেন্ট কয়েকটা বছরেতে আমরা লক্ষ্য করেছি যে ভীষণ বীভৎস রকম গরম আমাদের মানে মধ্যে দিয়ে যেতে হয়েছে, বিশেষত যারা আমরা নিরক্ষীয় বা মানে মানে আর্দ্রক্রান্তীয় অঞ্চলেতে যারা আমরা বসবাস করে থাকি। তো আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে মানুষ জানে যে গরমকালটা কি সাংঘাতিক হয়। তো গরমকালেতে মানে ভীষণ রকম গরম পড়েছে, এবং শুধু তাই নয়, এটা মনে করার কারণ নেই যে যারা শীতল অঞ্চলেতে, নাতিশীতোষ্ণ অঞ্চলেতে যারা রয়েছে তারা খুব আরামে আছে, তাও নয়। তাদের ক্ষেত্রেও তাদেরও তার জায়গাতেও কিন্তু তাপমাত্রা বেড়ে গিয়েছে, এবং যেটা তাদের পক্ষেও একটা অস্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হয়েছে। তো এটা আমরা কিন্তু ফিল করছি, আমরা কিন্তু এটা বুঝতে পারছি যে আমরা একটা মেজর ক্লাইমেট চেঞ্জের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং আমরা আস্তে আস্তে মানে এই যে 10,000 বছর আগে যে আমাদের হিমযুগ ছিল তখন ঠান্ডা ছিল, তো সেই হিমযুগের পর থেকে আমরা আস্তে আস্তে একটা উষ্ণ যুগের মধ্যে, মানে উষ্ণ ঋতু বা উষ্ণ যুগ যাই বলো, উষ্ণ জলবায়ুর মধ্যে আমরা প্রবেশ করছি, এবং সেটা খুবই এক্সট্রিম এতে। এবার সেই পরিস্থিতির সঙ্গে মানুষ যদি মানিয়ে নিতে পারে তাহলে তো খুব ভালো, যদি মানাতে যদি না পারে তাহলে মানুষের অস্তিত্ব কিন্তু বিপন্ন হবে, এইটা। তারপরে দেখো আমাদের এইখানেতে এই যে সুন্দরবন আছে, আমাদের এই সুন্দরবন যেটা আমি বলছিলাম যে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধির কারণে কি হতে পারে, এই 20 বছরে, বিগত 20 বছরেতে সুন্দরবনের যে সামুদ্রিক যে এলাকা রয়েছে সেই এলাকার যে জলপৃষ্ঠ আছে সেটা 3.14 মিলিমিটার হারে বেড়েছে, এবং এটা খুবই কম বলে মনে হতে পারে, কিন্তু এই যে ধরো আমি 3 মিলিমিটারই ধরছি, 3 মিলিমিটার মানে খুবই কম, কিন্তু এই 3 মিলিমিটার জল বেড়ে যাওয়ার দরুন এই লোহাচড়া, সুপারিডাঙ্গা, এই যে দ্বীপ দুটো, এই দ্বীপ দুটো সম্পূর্ণ জলের তলায় ডুবে গেছে, সম্পূর্ণ এই দ্বীপ দুটো আর মানে জলপৃষ্ঠের উপরে দেখা যায় না, সম্পূর্ণ ডুবে গেছে। আর অন্যদিকে দেখো এই যে ঘোড়ামারা, নিউমুর, বেডফোর্ড সহ অনেক মানে দ্বীপের অনেকটা অংশ জলের নিচে চলে গেছে, মানে এরা পুরোপুরি ডোবেনি কিন্তু এরা জলের নিচে চলে গেছে, এদের দ্বীপের অনেকটা এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। তো আগামী দিনে এ তো কমার তো কোনো লক্ষণ তো নেই, দেখছিও না যে এটা কমে যাবে, এবং এটা রাতারাতিও কমবে না। যে জায়গায় আমরা আজকের এসে পৌঁছেছি এটা রাতারাতি কোনোভাবেই মানে কোনোভাবে কমিয়ে দেওয়া সম্ভব নয়। তো যদি এইভাবে বাড়তে থাকে তাহলে দেখা যাবে যে আরও 20 বছর পরেতে এই দ্বীপ যেগুলো কিছুটা জেগে আছে সেগুলো পুরোপুরি ডুবে যাবে। আর একটা দেখো আমাদের ভারতবর্ষের হিমালয়ের যে গঙ্গোত্রী হিমবাহ, যেখান থেকে আমাদের গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে, এই গঙ্গোত্রী হিমবাহ থেকে, তো সেইটা 1935 সালেতে এই থেকে এই 2022 সালের মধ্যে প্রায় 1700 মিটার পিছিয়ে গিয়েছে। অর্থাৎ হিমবাহটা পিছিয়ে গিয়েছে বলতে মানে এটা পশ্চাৎপসরণ করেছে, অর্থাৎ গলে গেছে। যদি হিমবাহটা এই পর্যন্ত মানে 1935 সালেতে যদি দেখা যায় যে হিমবাহটা এই পর্যন্ত ছিল, তাহলে এই এখন বর্তমানে দেখা যাবে যে হিমবাহটা এই পর্যন্ত এসে থেমেছে, এর বেশি আর আসতে পারছে না, কারণ হিমরেখার যে উচ্চতাটা আছে সেই হিমরেখার উচ্চতাটা এই পর্যন্ত উঠে গিয়েছে। আর আমরা জানি যে হিমরেখার নিচেতে বরফ গলে যায়, তো যে কারণেতে যখনই হিমবাহটা এইখানেতে এই জায়গা পর্যন্ত যখনই আসছে, আস্তে আস্তে সামনের দিকে যে বরফ আছে সেই বরফটা গলে যাচ্ছে, আর যেটার কারণেতেই এই হিমবাহ হচ্ছে 1700 মিটার প্রায় পিছিয়ে গিয়েছে, অর্থাৎ হিমবাহের বরফ গলতে শুরু করেছে। তো এই হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তনের পুরো সামগ্রিক যে আলোচনাটা। তো আশা করি আজকের এই জলবায়ু পরিবর্তনের আলোচনাটার মাধ্যমেতে তোমাদেরকে আমি একটা জলবায়ু পরিবর্তন বিষয়টা কি, কিভাবে ঘটছে এবং এর প্রভাব কি হতে পারে সে সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিতে পেরেছি। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।